ওকে, সো আমরা থিম ডেভেলপমেন্ট শুরু করছিলাম। তো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এখানে গেলে আমরা যে কাস্টম থিমটা বানাচ্ছিলাম, এই যে এটা ফার্স্ট থিম, হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করি এবার। ওকে, তো এটা যদি আমরা আউটপুট দেখতে চাই, জাস্ট আমরা এখানে ফাংশন গুলা অ্যাপ্লাই করছিলাম, এবং এই যে এই ব্লগ ইনফো ফাংশন গুলা সবগুলা কিভাবে বের করতে হবে সেগুলা আপনাদের গুগলে আমি বলে দিচ্ছিলাম কিভাবে এগুলো সব দেখতে প্র্যাকটিস করতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আহ, আমাদের থিমটা যখন আমরা অ্যাক্টিভ করছি, এটা তো আমাদের থিম, এই থিমটা যখন আমরা অ্যাক্টিভ করছি তখন এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে মাত্র 3টা অপশন, বাট অন্য যে কোনো এই যে এগুলা যে কোনো একটা যদি আমি অ্যাক্টিভ করি বাই চান্স, এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে আরো অনেক অপশন, কাস্টমাইজ উইজেট, মেনুস। ওকে, তা আমাদের থিমটাতে যখন আমরা অ্যাক্টিভ করছি, দেখেন মেনু নামের অপশনটাও কিন্তু নাই, যার কারণে আমরা মেনু কিন্তু সেট করতে পারবো না আমাদের সাইটে। সো এখন যদি আমি একটা মেনু ডাইনামিক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আগে এখানে মেনু আনতে হবে, তারপরে মেনুটাকে আমাদের সাইটে শো করাতে হবে ডাইনামিক্যালি। সো ওই জিনিসটা আমরা কিভাবে করব, আজকে আমরা এই জিনিসটাই দেখব। বা এই যে একটা থিম অ্যাক্টিভ করার পর পর সবগুলো অপশন অন্য থিমে আসতেছে, বাট আমাদের কিন্তু এখনো ওই অপশন গুলো আসছে না, জাস্ট কিছু অপশন আছে। তো এই অপশন গুলো আমরা কিভাবে কি করব, যে আমরা যখন অ্যাক্টিভ করব আমাদের থিমটা, তখন এই অপশন গুলো যেন সুন্দর মতো সবকিছু চলে আসে। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা এখন দেখব। তো আমি একটু আমাদের ফাইলে যাচ্ছি, যেখানে আমরা থিমটা বানাচ্ছিলাম কোডে। তো জ্যাম এইচডক্স ইশিফন দেন এই তো এর মধ্যে আমাদের ফার্স্ট থিম, এটাই তো আমাদের হচ্ছে ফাইল, তাই না? এখানে মাত্র আমরা এই 3টা ফাইল বানাইছি, সেটাকে আমরা ওপেন করি। তো ওপেন হতে একটু সময় নিচ্ছে। ওকে, সো এই যে আমাদের এটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি ফাইল ছিল, আর এটা স্টার ডট সিএসএস। এখন আমরা মেনু আনবো, তার আগে মনে করেন এই যে আমরা এস টু টাইটেল, তারপরে এই যে পি লিখছি, ডিসক্রিপশন এখানে শো করাইছি, এস টু এর মধ্যে অ্যাডমিন ইমেল শো করাইছি। সো এখন আমরা যদি আমাদের এখানে সাইটে এই যে এইটা ডকুমেন্ট লেখা আছে, এখন যদি এটা সাইটের টাইটেলটা এখানে আমরা ডাইনামিক করতে চাই, তাহলে কি করতে পারি? এই যে এখানে ডকুমেন্ট আছে, এটাকে ডাইনামিক করে ফেলতে পারি, অর্থাৎ এখানে সাইটের টাইটেলটা শো করবে। তো এখানে আমরা পিএসপি এভাবে স্টার্ট করতেই পারি, দেন এখানে বলতে পারি কি ব্লগ ইনফো, দেন এখানে টাইটেল বা নেম যে কোনো একটা কিছু লিখলেই হবে, টাইটেল বা নেম।
তো এবার যদি আমি সেভ দিই, এবার কিন্তু আমাদের এই যে এখানে যে টাইটেলটা আছে সেটা এখন ডাইনামিক্যালি শো করতে হবে। 1832.183 - 1 এটা আমাদের ডাইনামিক্যালি শো করতেছে, তাই না? সেটিং থেকে ওই সাইট টাইটেল থেকে। ওকে, তো এখন মনে করেন আপনি চাইতেছেন এই লেখাটাকে একটা কালার দিতে, এই লেখাটাকে একটা কালার দিতে। আচ্ছা, তো আমরা এই H2 এর মধ্যে একটা এরকম ক্লাস দিতে পারি না? ক্লাস, যে সাপোজ মনে করেন কালার, কালার নামের একটা ক্লাস দিলাম। এখন আমরা চাইতেছি যে আমাদের থিমের মধ্যে এখানে সাপোজ একটা ফোল্ডার থাকবে, এখানে একটা ফোল্ডার থাকবে, নাম হচ্ছে সিএসএস ফোল্ডার। এখন এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল বানাবো, মনে করেন এটার আমি নাম দিলাম main.css, main.css। এখন এইটাকে যদি আমি ওপেন করি, এর মধ্যে এখন কিছু নাই। এখন এইটাকে আমি কি করব, কালার, ওই যে আমি হচ্ছে যে যে ক্লাসটা দিলাম ওইটা লিখলাম, দিয়ে এখানে আমি প্রপার্টি নামটা দিলাম যে কালার সাপোজ রেড। ওকে, তো এখন এই যে ক্লাসটা যার মধ্যে আছে সেটাই তো রেড হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন কি কাজ করবে? এখন কি কাজ করবে? এটা রেড হবে? আমরা এইচটিএমএল সিএসএস এ কি শিখছি? সিএসএস ফাইলকে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে লিংক করাইতে হয় না কাজ করাইতে হলে? এখানে কোথাও ওই ফাইলটা লিংক করাইছি, যে ফাইলটা এখন লিখলাম main.css, এটা কি এখন লিংক করানো আছে? এখানে লিংক করানো কিন্তু নাই, তাহলে কাজ করবে কিভাবে, তাই না? তো আমরা যদি এখানে লিংক করাই কিভাবে, আমরা জানি সিএসএস এ শিখছি লিংক করানো এভাবে। তো এখানে আমাদের ফোল্ডারের নামটা প্রথমে লিখতে হবে, তাই না? সিএসএস ফোল্ডারের মধ্যে তারপরে কি main.css, তাই তো? এভাবে করলে কি আসলে আমাদের পার্টটা পালো? তাহলে পার্টটা ঠিক মতো পাইলো? এবার রিলোড দেন, দেখেন কাজ করবে না, কালার হচ্ছে না। এর রিজনটা হচ্ছে আমাদের এই সঠিক পার্টটা কিন্তু পাইতেছে না। আপনি যদি এই পেজটাকে কন্ট্রোল ইউ চাপেন, অর্থাৎ পেজ সোর্সে যান, এই যে দেখেন লিঙ্কটা, এখানে ক্লিক করেন, দেখেন যাচ্ছে না, ক্লিক করলে কিন্তু যাচ্ছে না। অর্থাৎ এখানে যদি সঠিক পাথ আমরা দিতাম তাহলে কিন্তু ঠিকই যাইত, যদি পাথ ঠিক থাকতো। যখন আমরা একটা এইচটিএমএল ফাইল বাইরে যে কোনো ফোল্ডার বানিয়ে করেছি, সার্ভার বাদে, সার্ভার বাদে এমনি মনে করেন ডেস্কটপ বা যে কোনো জায়গায় প্র্যাকটিস করছি, তখন এভাবে করছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা সার্ভারের মধ্যে করতেছি, আপনাকে পুরো সার্ভারের কিন্তু পার্টটা দিতে হবে, পুরো সার্ভারের। অর্থাৎ এই যে এখানে তাকান, এই যে আমি কোন পাতে আছি দেখেন, এই যে index.php তে এই যে সি জ্যাম htdocs শিখন, তারপরে এখানে একটা ফোল্ডার আছে, তারপরে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট থিম, ফার্স্ট থিম, তারপরে কেন আমাদের এই সিএসএস ফোল্ডার আছে, তারপরে মেইন আছে। তো এই ফুল পাথ এখানে দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। ওকে, আমরা এটা সার্ভারে কাজ করতেছি, সো সার্ভারে ফুল পাথ দিতে হবে। সি এর মধ্যে জ্যাম htdocs, তারপরে একটা ফোল্ডার বানাইছি শিখন নামের, তারপরে 183.1 একটা ফোল্ডার বানাইছি, তার মধ্যে ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডার বানাইছি, ওর মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তার মধ্যে আবার থিম আছে আমাদের ফার্স্ট থিম, ওর মধ্যে আবার সিএসএস ফোল্ডার, তারপর মেইন ডট এই ফুল পাথ আমাকে এখানে দিতে হবে। তো এখন যদি এই ফুল পাথ আমি এভাবে হার্ড কোডিং করে এখানে লিংক করাই, তাহলে কি আমাদের কত কঠিন একটা বিষয় হয়ে যাবে না? মানে অনেক লিখতে হবে বা অনেক প্রবলেম হবে না? তো এই হার্ড কোড, মানে আপনি এখন কোন পাতে আছেন, কোন পাত, এই পার্টটা বের করানোর জন্য একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে। দেখেন আমি যদি এখানে লিখি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, কি লিখলাম? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। অবশ্যই এটাকে পিএইচপি এর মধ্যে লিখতে হবে, আমি কিন্তু পিএইচপি লিখিনি যেহেতু এটা পিএইচপি কোড। হ্যাঁ, একটা ফাংশন লিখলাম ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটার মাধ্যমে কি হয় সেটা দেখানোর জন্য। দেখেন, তো এটার মাধ্যমে এই যে আমরা যে পার্টটা বললাম ওই পার্টটা পাবে। রিলোড দেন, এই যে দেখেন ফুল পাথ চলে আসছে আমাদের একটা ফাংশনে অ্যাপ্লাই করে। আপনি কোন পাথের মধ্যে এখন আছেন সে পার্টটা, যে এইচটিটিপি লোকাল হোস্ট শিখন, এই যে 1831 ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি কন্টেন্ট থিম ফার্স্ট। তো এই ফুল পার্টটা যদি আমি এখন
এই জায়গায় দিয়ে দিই, যে এই জায়গায় এই ফুল পাথের পরে এই ফার্স্ট থিম ফোল্ডারের পরে সিএসএস ফোল্ডার, তারপর মেইন নোড সিএস। এবার লিঙ্কটা ঠিকঠাক মতো কাজ করবে। এবার দেখেন এই ওয়েবসাইট টাইটেল এটা কালার হয় কিনা, দেখছেন? এবার ওই সিএসএস ফাইলের লিঙ্ক পাইছে, ঠিকঠাক মতো কাজ করছে। এবার যদি আমি পেজ সোর্সে যাই, এই যে দেখেন লিঙ্কটা, এবার এখানে ক্লিক করলে সিএসএস ফাইলে নিয়ে চলে যাচ্ছে। এবার তার মানে ঠিকঠাক মতো লিঙ্ক পাইছে। সো সার্ভারে অলওয়েজ ফুল পাথটা আমাদের দিতে হবে, ফুল পাথ। সো ফুল পাথ বের করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করা শিখলাম, নাম হচ্ছে ইকো গেট টেমপ্লেট ডিউ ইউআই। সো এইটা আপনাকে এখন আর দরকার নাই ইউজ করা, এই এতটুকুন আমাদের কি দরকার নাই। এতটুকুনের জায়গায় আমি কি লিখবো, জাস্ট এই ফাংশনটা লিখবো। কিভাবে, এখানে এভাবে স্ল্যাশ দিব অবশ্যই, পিএসপি শুরু করব, এন্ড এখানে লিখবো ইকো, কি লিখবো, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, শেষ। এবারও সেম আমাদের কাজটা হবে, অর্থাৎ আমি যদি এবার রিলোড দিই দেখবেন যে এটাকে লাল কালারই হয়ে আছে, তার মানে কি লিঙ্ক পাইছে। আবার যদি আমি পেজ সোর্সে যাই দেখবো যে পাথটা বসে গেছে, ফুল পাথ ঠিকঠাক মতো আছে। তো এইভাবে আপনাকে সিএসএস ফাইল বা জেএস ফাইল, আপনি যে ফাইল নিয়ে কাজ করেন ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে, এভাবে আপনাকে লিঙ্ক করতে হবে। কারণ এটা সার্ভারের মধ্যে এখন কাজ করতেছেন, নরমালি কিন্তু আপনি হচ্ছে ইয়ের মধ্যে কাজ করতেছেন না। এটা কিন্তু নরমালি আপনি আহ, এই কোনো একটা হচ্ছে যে ফোল্ডার বা হচ্ছে সার্ভারের বাইরে কিন্তু কাজ করতেছেন। অবশ্যই এই জন্য ফুল পাথ দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমাদের কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ফোল্ডারটা, এই যে এটার বাইরে কিন্তু একটা স্টাইল ডট সিএসএস আছে। তো আপনি চাইলে এটার মধ্যেও কাজ করতে পারতেন, এখানে না বানায়, তাই না? এটার মধ্যে সিএসএস লিখতে পারতেন। সো এই ফাইলটাকে আমাদের তাহলে লিঙ্ক করানো দরকার, তাই না? এই ফাইলটাকে লিঙ্ক করানো দরকার না? তো এই ফাইলটাকে লিঙ্ক করাবো কেমনে? এই ফাইলটাকেও কি তাহলে ওই যে এর আগের ফাংশন যেটা আমরা অ্যাপ্লাই করছি ওইভাবে লিঙ্ক করাবো? অর্থাৎ এখানে মনে করেন আমি আবার একটা লিঙ্ক করাচ্ছি সিএসএস এর। তো এবার আমরা কি এই যে এই ফাংশনটাই আবার এখানে অ্যাপ্লাই করব এর আগে, জাস্ট এভাবে যে ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তার ভিতরে স্টাইল ডট সিএসএস পাবে। তো দেখি আমরা যে এবার স্টাইল ডট সিএসএস ফাইলটা লিঙ্ক হয় কিনা, একটু চেক করি জাস্ট। তো এবার এখানে একটা রিলোড নেন, রিলোড দিয়ে এবার পেজ সোর্সে যান, এই যে দেখেন নিচে ফার্স্ট থিম স্টাইল ডট সিএসএস, এই যে ক্লিক করলে ঠিক আছে। স্টাইল ডট সিএসএস এর মধ্যে কি কিছু আছে কোড? কিছুই নাই। কিন্তু স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমাদের, স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমাদের কিন্তু কিছু কোড ছিল, অর্থাৎ কমেন্ট, কিছু কোড ছিল কমেন্ট। ওকে, সো এই পার্টটা আমরা এইভাবে না লিখে আপনার রুটের মধ্যে, অর্থাৎ রুটস বুঝিয়ে, যে এটাকে বলা হয় রুট, এই গোটা ফোল্ডারটাকে বলা হয় রুট, এই রুটের মধ্যে কোনো একটা ফাইল খেয়ে স্টাইল ফাইল খেয়ে, অর্থাৎ স্টাইল ডট সিএসএস কে লিংক করানোর জন্য আরেকটা ফাংশন আছে। এখানে এবার লিখেন ফাংশনটা, আমি আবার লিখতেছি, হ্যাঁ ফাংশনটা। তো এখানে আমরা লিখবো ইকো গেট টেমপ্লেট স্টাইল শিট, স্টাইল শিট। আমরা যদি এবার এই ফাংশনটা অ্যাপ্লাই করি, এবার যদি একটু রিলোড দিই, আনডিফাইন্ড, আচ্ছা আমরা মনে হয় ফাংশনের নামটা ভুল করছি, গেট স্টাইল শিট ডিরেক্টরি হবে সম্ভবত, গেট স্টাইল শিট ডিরেক্টরি। এই ফাংশনটা যদি আমরা লিখি, এবার আবার রিলোড, এখানে পাইছে, এই যে আসছে, এই যে, বাট আমাদের প্রপারলি কিন্তু আসে নাই। আচ্ছা ওয়েট 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 ওয়েট, get template directory URI, get style sheet directory.
আচ্ছা, একটা গুগলে সার্চ দেন স্টাইল টেমপ্লেটকে পাওয়ানোর জন্য একটা ফাংশন আছে, আমাদের প্রপারলি ফাংশনটা আসে নাই। কন্টেন্ট থিম ফার্স্ট থিম পর্যন্তই লিংক পাইছি, ফার্স্ট থিম পর্যন্ত পাইছি, সো প্রপারলি আসে নাই। আমরা চাচ্ছি এখানে স্টাইল ডট সিএসএস পর্যন্তই পেয়ে যাবে। সো ফাংশন আছে একটা, গুগলে একটা সার্চ দিতে হবে। আমার এখানে সার্চ বারে সার্চ হয় না কেন? So wait. ফাংশনটার নামটা গেট স্টাইল শিট ডিরেক্টরি। মাথা থেকে চলে গেছে ফাংশনটার নাম। স্টাইল শিট ডিরেক্টরি, গেট স্টাইল শিট ডিরেক্টরি লিখছি। আচ্ছা, গেট স্টাইল শিট ডিরেক্টরি লিখে সার্চ দিলেও আমরা সাজেশন পাবো, বাট এখানে সার্চ হচ্ছে কিনা সেটা সার্চ দেন একটা। একটু স্লো কাজ করতেছে, যার কারণে ব্রাউজার কাজ করতেছে না। আচ্ছা, গেট স্টাইল শিট ইউআরআই লেখেন তো, দেখি এবার। গেট স্টাইল শিট ইউআরআই, ও গড, অনেক ব্রাউজার ওপেন তো, যার কারণে হ্যাং করছে। আচ্ছা, এই যে আমাদের সার্চ হচ্ছে গেট স্টাইল শিট ডিরেক্টরি, গেট স্টাইল শিট ডিরেক্টরি। আচ্ছা, এবার একটু রিলোড দিয়ে দেখি। একটা ফাংশন আছে সরাসরি স্টাইল ডট সিএসএস পেয়ে যায়, ওই ফাংশনটা লিখে। একটু হ্যাং করতেছে জাস্ট। আচ্ছা, এগুলার রেফারেন্স দেখলেই আমরা পেয়ে যাব কি ফাংশনটা। এই যে পাইছি পাইছি, এটাই এই যে পাইছি। ওকে, এখানে লিখতে হবে গেট স্টাইল শিট ইউআরআই। এই যে এখানে একটা বিআর দিই তাহলে আরো বুঝতে পারবেন, নিচে তাহলে আসবে বিআর। সেভ নাও। এবার রিলোড দিলে আমরা এখানে বুঝতে পারবো যে আসলে কোনটা লিঙ্ক কোনটা। এই যে উপরের যে লিঙ্কটা, উপরের উপরের লিঙ্কটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। সরি, এখানে পিএসপি লিখি। ওকে, তো উপরের লিঙ্কটা দেখেন কি কাজ করতেছে, আপনার টেমপ্লেটের ফার্স্ট থিম যেটা আমাদের ফোল্ডারের নামটা সেখান থেকে পাচ্ছে। আর নিচের যে ফাংশনটা কাজ করতেছে সেটা ফার্স্ট থিমের পরে অটোমেটিক্যালি স্টাইল ডট সিএসএস পেয়ে যাচ্ছে। কি পাচ্ছে? অটোমেটিক্যালি স্টাইল ডট সিএসএস পেয়ে যাচ্ছে, তাই না? আমাদের রুটের মধ্যে, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে যে স্টাইল ডট সিএসএস থাকবে সেটাকে অটোমেটিক্যালি সে পেয়ে নিচ্ছে। তো আমরা যদি এই ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? এখানে আর কোনো কিছু ইউজ করা লাগবে না। সো এখানে জাস্ট আমরা এটাকে বাদ দিয়ে দিব, দিয়ে জাস্ট এই ফাংশন অ্যাপ্লাই করব, অটোমেটিক্যালি এখানে স্টাইল ডট সিএসএস টাকে তাহলে সে লিংক করে। তো এই দুইটা ফাংশনের কাজটা আপনাকে ভালো মতো বুঝতে হবে, কারণ অনেক আমাদের সামনে এই দুইটা ফাংশন লাগবে কাজ করে। ঠিক আছে, এজন্য এই দুইটা ফাংশনের কাজ দুইটাই আমাদের ভালো মতো বুঝতে হবে।
সো আমাদের এবার যদি ভিউ পেজ সোর্সে যাই, এই যে দেখেন আমাদের এখানে style.css লিংক হয়ে গেছে। ওকে, আর আচ্ছা আবার আমরা পেজ সোর্সে যাই, আর উপরেরটা আমাদের main.css ঠিকঠাক মতোই সবগুলা লিংক পাওয়াই দিয়েছি। তো এই দুইটা ফাংশন ভালো মতো একটু প্র্যাকটিস করবেন, নিচে আগে লিখবেন যে দুইটা ফাংশনের আউটপুট আসলে কি আসতেছে, দুইটা ফাংশনের আউটপুট কি আসছে। আর এগুলো শুধু দেখেন ফাংশনের কাজ, ফাংশন মনে রাখা, তাই না, যে কোনটা কি ফাংশন দিয়ে কি কাজ হচ্ছে, খালি ফাংশন ওয়ার্ডপ্রেসের। তো এগুলা কিন্তু পিএসপি এর ফাংশন। আমরা পিএসপি তে একটু পরেই আজকে হয়তো ফাংশন বানানো শিখবো নিজেই, যে এই যে ফাংশন গুলো আসলে কিভাবে অটোমেটিক্যালি ফাংশন গুলা কাজ করে। আমরাও এরকম ফাংশন নিজে নিজে বানাইতে পারবো, প্লিজ নিজের ইচ্ছা মতো বানাতে পারবেন এরকম, ঠিক আছে। তো এতটুকুন তো ক্লিয়ার নাকি? এখানে আরো যে জিনিসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, আমরা আর তিনটা ফাংশন দেখবো এখানে। একটা থিম বানাতে গেলে প্রথমেই আপনাকে ওই তিনটা জিনিস লিখতেই হবে, তিনটা জিনিস লিখতে হবে, তাহলে আপনারা গত ক্লাসে যে প্লাগইন গুলা দেখছেন, প্লাগইন গুলা ঠিকঠাক মতো তাহলে আপনার থিমে কাজ করবে। আর আপনি যদি ওই তিনটা থিম না দেন তাহলে কিন্তু কাজ করবে না ঠিক মতো। যেমন আমি বুঝাই, এখানে দেখেন এটা আমাদের থিম, তাই না, এখানে আমি যদি এখন অন্য একটা থিম অ্যাক্টিভ করি, সাপোজ একটু আমরা নিচে যে কোনো একটা থিম অ্যাক্টিভ করি, সাপোজ এটা কি, সাপোজ অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে বেশ কিছু আরো অপশন চলে আসে, যেটা আমরা এখনো করিনি, আমাদের থিমে করবো, এগুলো প্রত্যেকটা শিখবো। সো এখানে এবার একটা রিলোড দেন, মানে আপনার সাইটটাতে যদি একবার রিলোড দেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা, যে কি আসলে আসতেছে আর কি আসছে না। সো আমি যখন কোড করব তখন আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এইটা সাইট আসতেছে, তাই না, কিন্তু উপরে দেখেন একটা কিন্তু কালো ড্যাশবোর্ড আছে, এখান থেকে আপনি সরাসরি ড্যাশবোর্ডে যাইতে পারেন, এরকম একটা ড্যাশবোর্ড আছে, তাই না। তো এই যে জিনিসগুলো আবার প্লাগ ইন যেগুলো আপনি কাজ করেছেন এগুলো প্রপারলি যেন ঠিকঠাক মতো বসে তার জায়গায়, এই জন্য আমাদের প্রথমে থিমে তিনটা কাজ করতে হবে, তিনটা। একটা হচ্ছে যে হেড শেষ আছে না, হেড ট্যাগ, হেড শেষ করার আগে একটা আপনাকে এখানে ফাংশন বসাতে হবে, নাম হচ্ছে ডাব্লুপি হেড, ডাব্লুপি হেড, ঠিক আছে। মনে রাখতে হবে এটা। সো এবার যদি আমরা আমাদের থিমটা আবার অ্যাক্টিভ করি, আমরা বেশ খুব বেশি পরিবর্তন কিছু দেখবো না, জাস্ট যদি পেজ সোর্স, আমরা পেজ সোর্সে যাই তখন দেখতে পারবো যে আমাদের হেডের আগে কিছু স্টাইল বসে যাবে অটোমেটিক্যালি, এটা ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে, এবং ওই স্টাইল গুলো আপনার কাজে লাগবে যখন আপনি কোনো একটা প্লাগ ইন ইনস্টল করবেন আপনার এই থিমে। সাপোজ এখন আমরা যে থিমটা বানাচ্ছি এখানেই সাপোজ কোনো একটা প্লাগ ইন কাজ করাবেন, এই যে গ্যালারি বা হচ্ছে স্লাইডার আমরা গতদিন যেটা দেখছি, তো এইগুলা তখন প্রপারলি কাজ করবে, আর যদি এগুলা না লিখেন তখন প্রপারলি কিন্তু কাজ করবে না। রিলোড দেন এবার, এই যে এটা আমাদের সাইট না, এবার ভিউ সোর্সে যান, পেজ সোর্সে দেখেন এগুলা কিন্তু এর আগে ছিল না, এই যে এগুলা, এগুলা কিন্তু ছিল না, এতগুলা লিঙ্ক টিঙ্ক ছিল না, এগুলা কিন্তু চলে আসছে। কোত্থেকে আসলো, এই যে আমরা যে প্লাগ ইন ইনস্টল দিয়েছি ওই প্লাগ ইনের দেখেন এগুলা, এই যে এই লিঙ্ক গুলা কিন্তু প্লাগ ইনের নিজস্ব যে ডিজাইন আছে ওই ফাইল গুলা কিন্তু লিঙ্ক পাচ্ছে এখানে। এই যে অসম গ্যালারি দেখছেন, অসম স্লাইডার, এই দেখেন এই যে কন্টাক্ট ফর্ম সেভেন, এগুলা লিঙ্ক পাচ্ছে। কিন্তু আমরা যদি এই যে ডাব্লিউপি হেড এই কথাটা একটু আগেই বসালাম, এটা এখন যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এভাবে কমেন্ট আউট করে রাখলাম, এবার দেখেন এগুলা কিছুই পাবে না, তাহলে তো আপনার প্লাগ ইন কাজ করবে না এগুলা যদি আপনি না বসান, তাই না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো একটা থিম বানানোর সময় আপনাকে যেই জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই ডাব্লিউপি হেড কথাটা বসাতে হবে। এই যে দেখেন এখন নর্মালি এরকম অবস্থা, কিন্তু যখনই আমরা ডাব্লিউপি হেড বসাচ্ছি তখন ওর মধ্যে আরো এইগুলা লিঙ্ক বসে যাচ্ছে, অনেক কোড বসে যাচ্ছে, স্ক্রিপ্ট এগুলা বসে যাচ্ছে। তো এই জন্যই যেইটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হেড ট্যাগ শেষ করার আগে আমরা অলওয়েজ এখানে ডাব্লিউপি হেড কথাটা বসাবো।
এবার আরো দুইটা কাজ আছে, সেটা হচ্ছে যে বডি ট্যাগ আছে না, এর মধ্যে আমরা লিখবো এভাবে স্পেস দিয়ে, এখানে লিখবো বডি ক্লাস, বডি ক্লাস। এর মাধ্যমে এই যে বডির মধ্যে অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে কিছু ক্লাস বসবে ওয়ার্ডপ্রেসের, যেগুলো আপনার কাজে দিবে। এই যে দেখেন এখানে এখন যদি আপনাকে দেখাই, বডির মধ্যে কিন্তু কোনো ক্লাস নাই, এই যে বডির মধ্যে কিন্তু কোনো ক্লাস নাই, এমনি নর্মাল বডি, তাই না? কিন্তু এবার যদি আপনি একটা রিলোড দেন সাইটটা, সাইটটা রিলোড দিয়ে যদি আমরা পেজ সোর্সে যাই, তখন দেখতে পারবো যে বডির মধ্যে এবার কিছু ক্লাস বসে গেছে automatic। তো এই জিনিসগুলো আপনার অবশ্যই মাস্ট হচ্ছে লাগবে একটা থিম বানাতে, মাস্ট। প্রথমে এই কাজগুলো করে নেবেন। আচ্ছা, এবার যদি আমি পেজ সোর্সে যাই, এবার যদি বডির দিকে তাকাই, দেখেন এই যে দেখেন বডির মধ্যে এবার কতগুলা ক্লাস অ্যাড হয়ে গেছে, বুঝছেন? সো আমাদের এইগুলাই জানতে হবে, এই জন্যই আমরা এগুলো ইউজ করবো। এবার আমরাও যদি এখানে আমাদের ওই যে ড্যাশবোর্ডটা আনতে চাই, অন্যান্য থিম ইনস্টল করলে দেখবেন এখানে কিন্তু ড্যাশবোর্ড চলে আসে। তো আমাদের ড্যাশবোর্ডটা আনতে হলে এই যে বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে, ঠিক এর আগে আপনাকে আরেকটা ফাংশন ইউজ করতে হবে, নাম হচ্ছে ডাব্লুপি ফুটার। শেষ, এই তিনটা জিনিস মনে রাখতে হবে, ডাব্লুপি ফুটার, এই তিনটা জিনিস মাস্ট আপনাকে ইউজ করতে হবে। এবার যদি আপনি রিলোড দেন, দেখবেন এখানে একটা ড্যাশবোর্ড আসছে, এই যে দেখেন কালো ড্যাশবোর্ড চলে আসছে, দেখছেন? এই যে ড্যাশবোর্ডটা ছিল না, কালো বারটা ছিল না, চলে আসছে। ওকে, সো আমাদের শুধুমাত্র কি জানা লাগছে, ফাংশন গুলা জানা লাগতেছে, যে কোথায় কি বসাবো, কোথায় কি বসাবো ফাংশন। এই জন্য যেটা করবেন, প্র্যাকটিসের সময় একটু খাতাতেও লিখতে পারেন মনে রাখার জন্য, কারণ প্রচুর 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 পরিমাণ ফাংশন এখন আপনাকে জানা লাগবে ওয়ার্ডপ্রেসে, প্রচুর পরিমাণ। কোনটাতে কি কাজ সুন্দর মতো লিখলেন, লিখে ডিসক্রিপশন সহকারে আপনি লিখেন আপনার মনের মতো করে, মানে আপনি কি বুঝেছেন এই ফাংশনটার কাজ, কি বুঝেছেন সেটা লিখবেন। প্রতিদিন যদি একটু করে দেখেন, এমনি আপনার মাথায় চলে আসবে, সহজ উপায় মনে রাখার। আর বেশি বেশি করে করতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। ওকে, সো আমরা সামনের দিনে মেনু, যে প্রথমেই আমি আলোচনা করলাম যে আমাদের থিমে মেনু সাপোর্ট নাই, তারপর আরো অনেক কিছু নাই, এগুলো আমরা সামনে ক্লাসে করব। কিভাবে ডাইনামিক করব এবার মেনু, যেরকম অন্য থিমে আমরা পেজ সেট করছিলাম, মেনু অ্যাড করছিলাম, ইচ্ছা মতো মেনু ইচ্ছা মতো সেট করছিলাম, ওই রকম সিস্টেম আমাদের থিমেও আমরা করবো, একটা মেনু বানাবো, দেন মেনুটাকে আমরা ডাইনামিক করবো, এটা সামনে ক্লাস, ঠিক আছে? এখন আমরা একটু পিএসপি তে যাব। পিএসপি, পিএসপি তে যাওয়ার জন্য আমাদের প্রথমে এই যে পিএসপি, এই ফাইলের মধ্যে আমরা সাপোজ গেলাম সামথিং ডট পিএসপি, এটা ওপেন করতেছি। আচ্ছা, সো এখানে আমরা গতদিন স্টেটমেন্ট শিখছিলাম, ইফ, ইলস ইফ আর হচ্ছে ইলস এর কাজ তিনটা, ইফ, ইলস ইফ আর হচ্ছে ইলস। ওকে, সো এইখানে আমাদের আজকে একটা কি করার কথা ছিল, এখানে আজকে আমাদের একটা হচ্ছে যে রেজাল্ট শিট বের করার কথা ছিল, গ্রেডিং সিস্টেম, ছোট্ট উদাহরণ, এক্সাম্পল। সো আমরা এটা আগে করে ফেলি, হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার হবে। তো মনে করেন আমরা এখানে একটা সাবজেক্ট লিখতেছি, সাবজেক্ট, সাবজেক্ট সাপোজ এটা হচ্ছে সাবজেক্ট। এখন এখানে সাবজেক্ট বা এখানে সাবজেক্টের সরাসরি নামই লিখে ফেলি, সাপোজ আমরা এখানে সাবজেক্টের নাম লিখলাম ম্যাথ, সাপোজ। এবার ম্যাথের এখানে আমরা নাম্বার দেব, অটোমেটিক্যালি নাম্বারটা আসবে,
কি এই ম্যাথে কত নাম্বার পাইছি, মনে করেন এখানে 50 আমি দিয়ে রাখলাম ডিফল্ট ভাবে। এখন আমরা চেক করব যে 50 যখন পাবে বা 60 যখন পাবে বা 65 বা 45 বা 35 বা 33 যখন নিচে পাবে তখন আমাদের রেজাল্ট দেখাবে ফেল। আবার যখন 33 থেকে 40 এর মধ্যে দেখাবে যে কোনো নাম্বার যদি পাই তাহলে সাপোজ সি গ্রেড দেখাবে। তারপরে 40 থেকে 50 এর মধ্যে যদি কেউ পাই তাহলে বি গ্রেড দেখাবে। এভাবে আমরা গ্রেডিং সিস্টেম করতে পারি হিসাব করে। সো কিভাবে করব, জাস্ট এবার আমি বলবো এখানে ইফ কন্ডিশন। ইফ দেখেন ডলার ম্যাথ, ম্যাথ মানেই তো ওই সাবজেক্টটা তাই না, লেস দেন, এটা কি লেস দেন মানে ছোট, যদি ছোট হয় কত 33 এর ছোট হয় কত দিলাম 33, লেস দেন মানে ছোট, ম্যাথ যদি 33 এর যদি ছোট হয় অর্থাৎ এই ম্যাথের মান কত এখন 50 না, তাহলে এটা 33 এর ছোট না, সো এই শর্ত মিলবে না। তখন এখানে সাপোজ ইকো দেখাবে, মনে করেন your result failed, সাপোজ এইটা আমাদের আউটপুট আসবে যদি সে বাই চান্স 33 এর নিচে নাম্বার পায় ম্যাথে, তখন এই রেজাল্ট আসবে। ওকে, তারপর ইলস ইফ, এবার আমরা আরো বিভিন্ন শর্ত এখানে দিব, অর্থাৎ যদি কেউ 33 এর বেশি পাই এবং 40 এর নিচে পায়, 33 থেকে 40 এর মধ্যে পাই, তখন সে সি গ্রেড পাবে। ওকে, সো এটা কিভাবে করব, এবার লিখবো এখানে ম্যাথ, দেখেন গেটার দেন, এটার চিহ্নর নাম কি গেটার দেন, অর্থাৎ বড়, কার বড় 33 এর বড়, 33 এর যদি বড় হয়, এবার আমরা এখানে লিখবো এন্ড, অর্থাৎ এন্ড আমরা এভাবে লিখতে পারি একবার, আবার হচ্ছে যে আমরা এভাবেও লিখতে পারি এন্ড, এবং মানে দুইটা শর্ত হচ্ছে 33 এর বড় এবং 40 এর ছোট, অর্থাৎ 40 পর্যন্ত, তাই না। তো এবার আমরা এখানে বলতে পারি ডলার ম্যাথ লেস দ্যান 40, তাহলে কি হচ্ছে এখানে দুইটা শর্ত সে দেখতেছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, দুইটা শর্তই আমাদের পূরণ করতে হবে এখানে, আর এর আগে কিন্তু একটা শর্ত তো 33 এর বড় এবং 40 এর যদি ছোট হয় তখন রেজাল্ট আসবে সাপোজ ইওর রেজাল্ট সি গ্রেড, মনে করেন এটা। ওকে, সো এখন আমরা আবার একটা শর্ত দিতে পারি ইফ ইফ, এভাবে একটার পর একটা শর্ত আমরা দিতেই পারি। এবার সাপোজ আমরা বলবো যে যখন 40 যদি উপরে নাম্বার পাই এবং 50 নিচে যদি নাম্বার পাই তখন আমাদের রেজাল্ট আসবে সাপোজ বি গ্রেড, মনে করেন, ঠিক আছে। সো এখন আমরা তাহলে এটা কিভাবে করব, এখানে লিখবো ম্যাথ গ্রেটার দ্যান 40, অর্থাৎ 40 এর বড় যদি হয়, এন্ড ম্যাথ লেস দ্যান 50, এবং 50 এর যদি ছোট হয় তখন আমাদের এখানে আউটপুট আসবে your result সাপোজ বি গ্রেড। এইভাবে আমরা একটার পর একটা কিন্তু করতে পারি, করতে পারি না, করতে পারি। আচ্ছা, তারপরে আমরা যেহেতু শিখে ফেলছি, এবার আমরা লাস্টে ইলস দিব। ইলস যদি কেউ মনে করেন ভুলে অন্য কোনো নাম্বার বা যে কোনো, যেটা আমাদের কাউন্টের মধ্যে না, 100 নাম্বারের উপরে আর কাউন্ট করবে না সে, তো কেউ যদি 200 নাম্বার বাই চান্স এন্ট্রি করে দেয় তখন রেজাল্ট ইনভ্যালিড আসবে বা এরকম কোনো একটা কিছু আসবে। সেই জন্য আমি এখানে লিখবো ইকো রেজাল্ট ইনভ্যালিড, ইনভ্যালিড সো এখন আমাদের সাপোজ এখানে ধরেন ম্যাথে কেউ 45 পাইছে, ম্যাথে কেউ 45 পাইছে, তাহলে কোন শর্তটা মিলবে, প্রথমে সে এটাই চেক করবে, ইফ ইফেক্টটা চেক করবে, দেখবে যে 45 কি 33 এর চেয়ে ছোট, এখানে কি দেওয়া আছে লেস দেন, 45 কি 33 এর চেয়ে ছোট, শর্ত মিলতেছে না,
সো এটা ঢুকবে না, এবার ইলসিফে আসবে। এবার এখানে দেখবে যে ম্যাথ মানে হচ্ছে 45 গ্রেটার দ্যান 40, অর্থাৎ 45 কি 40-এর চাইতে বড় মিলতেছে, এন্ড এন্ড 50-এর চাইতে কি 45 ছোট, অবশ্যই ছোট, মিলতেছে, দুইটাই কিন্তু মিলতেছে। তখন সে আমাদের আউটপুটে এটা প্রিন্ট করবে, আর নিচের দিকে সে আসবে না। ওকে, আচ্ছা এখানে এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে যে এটা, এখানে আরেকটা আমরা শর্ত দিয়েছিলাম যে 33-এর বড় যদি হয় এবং 40-এর যদি ছোট হয়। সো এটা কিন্তু 33-এর বড় বাট 40-এর কিন্তু ছোট না। সো এই শর্তটা কিন্তু মিলবে না, দুইটাই আমাদের মিলাইতে হবে। একটা মিলতেছে 33-এর বড়, এই যে গ্রেটার দেন, সো 33-এর বড় মিলতেছে এটা, বাট 40-এর তো ছোট না 45। সো এটাও আমাদের কাজ করবে না, সো এই এলসিপি ঢুকবে। তাহলে এখন আমাদের আউটপুটে কি আসার কথা? ইওর রেজাল্ট বি গ্রেট, তাই না? তো এখন যদি আমরা আউটপুটে দেখতে চাই, এখানে আমরা টাইপ করি লোকাল হোস্ট রানী শিখন ব্যাচ পিএইচপি সামথিং ডট পিএইচপি, এই যে দেখেন ইওর রেজাল্ট বি গ্রেট, ঠিক আছে না? বি গ্রেড আমাদের রেজাল্ট ঠিকঠাক মতোই কিন্তু কাজ করছে, কিন্তু এই ক্যালকুলেশনে একটা প্রবলেম আছে, একটা গন্ডগোল আছে, একটা গন্ডগোল আছে। আচ্ছা, তার আগে মনে করেন এখানে আমি যদি এবার সাপোজ 28 দিই, তাহলে এবার আমাদের কি রেজাল্ট, কোনটা শর্ত মিলবে? প্রথমটা না? এই যে 33-এর চেয়ে যদি ছোট হয় নাম্বার ম্যাথ, তাহলে এটাই তো মিলে যাচ্ছে। সো ইওর রেজাল্ট ফেল। তো এবার যদি আমরা রিলোড দিই এখানে, এই যে ফেল, ঠিক আছে? তো কাজ করতেছে, কিন্তু এখানে যে প্রবলেমটা আমি বললাম সেটা হচ্ছে যে যদি মনে করেন এখানে আমরা দিই হচ্ছে 50, এবার আমাদের আউটপুটে কি আসার কথা বলেন তো? মানে কি গ্রেড দেখাবে, কোনটা আউটপুটে কাজ করবে? কোনটা আউটপুটে কাজ করবে? মেইনলি আমাদের কাজ করবে এবার ইনভ্যালিডে, ইনভ্যালিড হয়ে যাবে আউটপুট, এটাই আমাদের একটা প্রবলেম আছে। দেখেন, আহ, আমি যদি এখানে রিলোড দিই, এই যে রেজাল্ট ইনভ্যালিড। এখন বলতে পারেন কেন? এই যে এখানে তো আমি একটা শর্ত দিয়েছি যে 50-এর যদি নিচে হয়। এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু বলছি যে 40-এর উপরে এবং 50-এর নিচে, আমি কিন্তু বলিনি 50 হলে কি হবে বা 40 হলে কি হবে বা 33 হলে কি হবে। আমি খালি ছোট বা বড় এভাবে বলছি, তাই না? আপনি যদি চান যে সমান, অর্থাৎ 50 হলেও এই রেজাল্টটা হবে, তাহলে এখানে অবশ্যই একটা ইকুয়াল দিতে হবে। তাহলে সে কাজ করবে কি? 50-এর ছোট অথবা 50-এর সমান। আমরা যদি এবার এখানেও একটা ইকুয়াল দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে যে 40-এর সমান অথবা 40-এর বড়, এরকম সিস্টেম। ওকে, তো এবার আমাদের রেজাল্টটা আসবে বি গ্রেড, ইনভ্যালিডের জায়গায় এবার দেখেন রেজাল্টটা আসবে বি গ্রেড। তো আপনাদের অপারেটর সম্পর্কে আমি আজকে কয়েকটা ভিডিও দিব। অপারেটর, এই জিনিসগুলো হচ্ছে অপারেটর, লেস দেন, গ্রেটার দেন, তারপরে এই যে ইকুয়াল, অপারেটর ভালো মতো জানতে হবে। তো অপারেটরের জন্য আমি আজকে 4টা বা 5টা এক্সট্রা ভিডিও দিব, ঠিক আছে? তো এগুলো দেখবেন আগে। অপারেটর আর এটা সামনের দিন তাহলে আমরা ফাংশন করব, আজকে আর ফাংশন করব না, কারণ অপারেটর আগে ভালো মতো বুঝতে হবে, যে লেস দেন, গ্রেটার দেন, এই জিনিসগুলো, ঠিক আছে? তো এইগুলো আগে দেখেন, তারপরে হচ্ছে সামনের ক্লাস। আর ওয়ার্ডপ্রেসের ফাংশন গুলা যেন মনে থাকে সবার।